Assalamu alaikum. Hello viewers. Welcome back with another video. This is Tipu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। Viewers, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অতি পরিচিত বিষয় এবং এই বিষয়ে অনেকেরই প্রবলেম হয়ে থাকে এবং এই বিষয়ে খুব ভালো একটা রেজাল্ট সবাই করতে পারে না and that's why I'm here to solve your problem. Viewers, আমরা আজকে যে পার্টি নিয়ে আলোচনা করছি সেই পার্টি হলো স্পিচ অথবা narration আর যার বাংলা অর্থ হলো উক্তি অথবা বক্তব্য। Viewers, এই narrationটি জানার আগে বা স্পিচটি জানার আগে অবশ্যই আমাদের তার সংজ্ঞাটুকু জেনে নিতে হবে। So let's get started. Viewers, আমরা এখন narration এর সংজ্ঞাটা জেনে নিব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, বক্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা বলে তাই কি স্পিচ বা narration। তার মানে একজন বক্তা দুই ভাবে কথা বলতে পারে, পরোক্ষভাবে কথা বলতে পারে এবং প্রত্যক্ষভাবে কথা বলতে পারে। আর এই সুবাদে আমরা জানি narration কয় প্রকার? দুই প্রকার, ডিরেক্ট স্পিচ অথবা প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট স্পিচ মানে হলো পরোক্ষ উক্তি। ভিউয়ার্স, আমরা এখন প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি কাকে বলে এগুলো জেনে নিব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, ডিরেক্ট স্পিচে বলা হয়েছে বক্তার নিজস্ব কথা উদ্ধৃত করলে বা কথার কোনো পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করলে সেটাই ডিরেক্ট স্পিচ। তার মানে ভিউয়ার্স, একজন বক্তা যখন সে নিজে কথা বলবে এবং তার কথার কোনো পরিবর্তন হবে না, সে যা বলবে তাকে কি করা হবে? প্রাধান্য দেওয়া হবে। যখন একজন বক্তা সরাসরি এইভাবে কথা বলবে এবং অবিকল ভাষায় যার কোনো পরিবর্তন হবে না, সেটাকে কি বলবো আমরা বা কি বলা হয়? আর সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এবং ঠিক অপরদিকে একজন বক্তা পরোক্ষভাবে কথা বলতে পারে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, ইনডিরেক্ট স্পিচ। শ্রোতা যখন বক্তার উক্তি শুনে তা অন্যের নিকট প্রকাশ করে তাই ইনডিরেক্ট স্পিচ। তার মানে ভিউয়ার্স, একজন বক্তা যখন কথা বলবে, যখন শ্রোতা থাকবে, সে শ্রোতা কি করবে? তা এই বক্তার কথা শুনে, বক্তা যা বলেছে তা শুনে সে অন্যের নিকট প্রকাশ করবে। আর তখন আমরা বুঝতে পারবো বক্তা পরোক্ষভাবে কথা বলেছে। তার মানে ভিউয়ার্স, আমরা তা থেকে কি বুঝতে পারলাম যে একজন বক্তা দুইভাবে কথা বলতে পারে, একটা হলো প্রত্যক্ষভাবে আর একটা হলো কি পরোক্ষভাবে। ভিউয়ার্স, আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ক্লিয়ার হয়ে নেব। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের ডিরেক্টে কি বলা হয়েছে, ডিরেক্টে বলা হয়েছে হি সে টু মি, সে আমাকে বলল আই এম ফাইন, আমি ভালো আছি। তার মানে ভিউয়ার্স, একজন বক্তা এখন কি করলো? সরাসরি কথা বললো। এবং আমরা কিভাবে বুঝতে পারলাম যে এটা সরাসরি বক্তব্য? তার মানে হচ্ছে, লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে, হি সে টু মি, তারপর কি আছে এখানে? কমা আছে, তারপর ইনভার্টেড কমা। লক্ষ্য করুন দুই পার্শ্বে কি আছে? ইনভার্টেড কমা আছে। আমরা জানি যখন একটি বাক্যে দুটো ইনভার্টেড কমা থাকবে সেক্ষেত্রে এটা কি ডিরেক্ট স্পিচ। তার মানে ভিউয়ার্স, এটি আছে প্রত্যক্ষ উক্তিতে। তার মানে একজন বক্তা দুভাবে কথা বলতে পারে। সে বলছে যে হি সেড টু মি, সে আমাকে বলল আই এম ফাইন, আমি ভালো আছি। তার মানে এই ভালো থাকাটা কে বলেছে? হি বলেছে, সরাসরি বলেছে। যার কারণে এ বাক্যের হিটা কি, যার মানে হলো এ বাক্যে হি হলো এ বাক্যে স্পিকার বা সাবজেক্ট। তার মানে ভিউয়ার্স, এই কথাটি কে বলেছে? স্পিকার বলেছে, হি বলেছে। এবং শুনেছে কে? মি। তার মানে এটা হলো কি লিসেনার। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমরা যখন পরবর্তী বাক্যে চলে যাচ্ছি ইনডিরেক্টে, সেখানে কি আছে? হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। তার মানে ভিউয়ার্স, উপর যে কথাটা ছিল সেটি হলো কি যে আমি ভালো আছি। তার মানে এই আমি ভালো আছি কথাটি কে বলেছে? হি বলেছে, সরাসরি বলেছে। এবং এই জন্য এটা কি প্রত্যক্ষ উক্তি। আর যখন বক্তা, লক্ষ্য করুন কি বলা হয়েছে, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। তার মানে এই সেটা কে? আমরা দেখতে পাচ্ছি এখানে সে হলো স্পিকার। তার মানে যদিও স্পিকার এখন মানে এই কথাটা স্পিকারের, কিন্তু এই মুহূর্তে স্পিকার কিন্তু বলছে না, বলছে কে? লিসেনার। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি স্পিকারের প্রথম বাক্যে স্পিকার নিজেই কথাটা বলেছিল, আর সেই জন্য কি ছিল? এটা ডিরেক্ট স্পিচ ছিল। আর তারই কথাটা আবার কে বলেছে? আমরা পড়েছিলাম যে শ্রোতা বক্তার উক্তি শুনে অন্যের নিকট প্রকাশ করলে সেটা কি হয়? ইনডিরেক্ট স্পিচ হয়। তার মানে এই স্পিকারের কথাটি এখন কে শুনেছে? মি শুনেছে, মানে লিসেনার শুনেছে। শোনার পর সে কী করলো? এক্সপ্রেস করলো যে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। তার মানে ভালো ছিল কে? হি। আর কথাটা বললো কে? মি। তার মানে ব্যাপারটি হচ্ছে, যদিও এখানে মি বলছে কথাটি, কিন্তু কথাটি কার ছিল? সাবজেক্ট অথবা স্পিকারের ছিল। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এই মুহূর্তে সে
প্রত্যক্ষভাবে কথা বলছে না। কিভাবে বলছে? পরোক্ষভাবে। কার মাধ্যমে? লিসেনারের মাধ্যমে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলে যাব, লক্ষ্য করুন আমাদের কি বলা হয়েছে, ডিরেক্ট স্পিচে আমরা যে ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট করব, সেই ডিরেক্ট স্পিচে দুটি অংশ থাকে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের এই ডিরেক্ট স্পিচে যে দুটি অংশ থাকে, সে দুটি অংশ হলো, একটি হলো রিপোর্টিং ভার্ব, আরেকটি হলো রিপোর্টেড স্পিচ। তার মানে ভিউয়ার্স, এই ডিরেক্ট স্পিচে দুটি অংশ থাকবে, একটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আরেকটাকে বলা হবে কি রিপোর্টেড স্পিচ। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, ডিরেক্টে হি সেড টু মি, সে আমাকে বলল আই এম ফাইন, আমি ভালো আছি। তার মানে ভিউয়ার্স, এটা আমরা কি বুঝতে পারলাম, ডিরেক্ট স্পিচ। কিভাবে? লক্ষ্য করুন এখানে কি আছে, ইনভার্টেড কমার মাধ্যমে একটা বাক্যকে আবদ্ধ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অংশ, একটি অংশ হলো রিপোর্টিং ভার্ব, আরেকটা অংশ কি রিপোর্টেড স্পিচ। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, হি সেড টু মি, সে আমাকে বলল। তার মানে এখানে কাকে পাচ্ছি, সেড, আর এই সেড হলো রিপোর্টিং ভার্ব। ডিরেক্ট স্পিচের কি রিপোর্টিং ভার্ব কি সেড। আর তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আই এম ফাইন। ভিউয়ার্স, বক্তা যখন কোনো কথা বলে, যেহেতু বক্তা বক্তব্য প্রদান করে, সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি, বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার মাঝখানে আবদ্ধ করা হয়, আর সেই আবদ্ধ বাক্যটুকু বা বাক্যটাকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয়। তার মানে আই এম ফাইন, আমি ভালো আছি, এই বাক্যটি, এই অংশটুকু কি বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয়। আর যে ভার্ব দ্বারা একজন স্পিকার, একজন বক্তা তার মনের ভাব প্রকাশ করে, তার মনের অপিনিয়ন প্রকাশ করে, সেই ক্ষেত্রে ওই ভার্বকে কি বলা হয়, রিপোর্টিং ভার্ব বলা হয়। আর বক্তা যা বলে সেটাকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয়। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের ন্যারেশনটি হয়ে থাকে 5 প্রকার বাক্যের মাধ্যমে, তার মানে 5 প্রকার বাক্যের ন্যারেশন হয়ে থাকে। ভিউয়ার্স, এই বাক্যগুলো কি কি আমরা জেনে নিব। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে হচ্ছে আশ্চর্যসূচক বাক্য অথবা বিস্ময়সূচক বাক্য। তার মানে ভিউয়ার্স, আমাদেরকে প্যাসেজ ন্যারেশন করার আগে অবশ্যই এই 5 প্রকার বাক্যের ন্যারেশনটি ভালো করে নিতে হবে বা জানতে হবে। তারপর আমরা কোথায় চলে যাব, প্যাসেজ ন্যারেশনে। তখন আমাদের জন্য ওই প্যাসেজ ন্যারেশনটি সম্পন্ন করতে খুবই ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ডিরেক্ট হতে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমাদের কিছু বিষয় জেনে রাখা ভালো। সেটা হলো যে আমরা জানি যে আমাদের 5টি বাক্যের ন্যারেশন করতে হবে এবং প্রত্যেক বাক্যেই কি থাকবে, ডিরেক্ট স্পিচে থাকবে কমা এবং ইনভার্টেড কমা। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে উঠিয়ে ফেলবো এবং এগুলোকে উঠিয়ে আমরা কি নিয়ে আসবো, তারই আলোচনা এখানে দেওয়া আছে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, দ্যাট। আমরা জানি আমাদের কয়টি বাক্যে ন্যারেশন করতে হবে, 5টি বাক্যে ন্যারেশন করতে হবে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে প্রথমত লেখা আছে দ্যাট। আমরা জানি যখন কমা আর ইনভার্টেড কমা থাকবে সেক্ষেত্রে এগুলো আমরা আর রাখতে পারবো না ইনডিরেক্টে। সেক্ষেত্রে আমাদের এগুলো উঠিয়ে আমরা কি করব, দ্যাট নিয়ে আসবো। তা কয়টা বাক্যে? অবশ্যই 3টা বাক্যে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে এ ও ই। তার মানে হচ্ছে সেই সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। তার মানে ভিউয়ার্স, যখন এই 3টা বাক্য আমরা দেখব তখন আমরা কি করব, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাটকে সংযুক্ত করব। আর দ্যাট দ্বারা দুটো পার্শ্বকে কি করা হয়, সংযুক্ত করা হয়। তার মানে ভিউয়ার্স, আমরা কি পেলাম, কমা আর ইনভার্টেড কমার জন্য আমরা কি করব, 3টি বাক্যে দ্যাট নিয়ে আসব। সেই 3টি বাক্য কি কি, অ্যাসার্টিভ বাক্য, অবজেক্টিভ বাক্য এবং এক্সক্লেমেটরি বাক্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন কি বলা হয়েছে, 2 নম্বর বলা হয়েছে ইন্টারোগেটিভ বাক্যে। ভিউয়ার্স, আমরা যেহেতু 3টা বাক্যের জন্য পেয়েছি দ্যাট, তার মানে বাকি আছে কয়টা, 2টা। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে, মানে প্রশ্নবোধক বাক্য যখন হবে, সেক্ষেত্রে আমাদের বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাবে শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা এবং কি WH ওয়ার্ড দ্বারা। ভিউয়ার্স, যখন বাক্যটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কমা আর ইনভার্টেড কমা থাকবে, সেই ক্ষেত্রে তাদের পরিবর্তে আমরা এগুলোকে উঠিয়ে কাকে নিয়ে আসবো, ইফ নিয়ে আসবো, ইফ দ্বারা যুক্ত করব। আর যখন ভিউয়ার্স দেখব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, সেজন্য আমরা কি করব, ইন্টারোগেটিভ বাক্যে কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা কাকে নিয়ে আসবো, WH যা আছে তাই নিয়ে আসবো।
ভিউয়ার্স এখন আর বাকি রইল কয়টা বাক্য? একটা বাক্য। আর সেই বাক্যে লক্ষ্য করুন কি বলা হয়েছে, ইম্পারেটিভ বাক্যে। তার মানে ইম্পারেটিভ বাক্য যখন থাকবে সেক্ষেত্রে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়। একভাবে শুরু হয় মূল ভার্ব দ্বারা, আরেকভাবে শুরু হয় কি লেট দ্বারা। ভিউয়ার্স যখন ইম্পারেটিভ বাক্যটি শুরু হবে মূল ভার্ব দ্বারা সেক্ষেত্রে আমরা কি করব, কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু নিয়ে আসবো যুক্ত করার জন্য। আর যখন বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে লেট দ্বারা সেক্ষেত্রে আমরা কী করবো, লেখা আছে যে মূল ভার্ব দ্বারা শুরু হলে টু আর লেট দ্বারা শুরু হলে আমরা দ্যাট নিয়ে আসবো। তার মানে হচ্ছে যখন বাক্যটি লেট দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কাকে নিয়ে আসবো? অবশ্যই দ্যাট নিয়ে আসবো। ভিউয়ার্স আশা করি এই 5টি বিষয় ভালো করে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা জানি যে নেরেশনে অবশ্যই পার্সনের কাজ থাকে এবং এই পার্সনগুলো আমাদের চেঞ্জ করতে হবে। ভিউয়ার্স আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তার মানে ভিউয়ার্স এই 3 প্রকার পার্সন আমাদের নেরেশনে থাকতে পারে এবং থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই পার্সনের কাজ করব এবং কিভাবে করব। আমাদের এই পার্সন নির্ণয় করার সময় আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। আর সেজন্য আমি একটি মনে রাখার কৌশল অবলম্বন করেছি। যদি কেউ এই মনে রাখার কৌশলটি অবলম্বন করতে পারে আশা করি তার আর পার্সন চেঞ্জ করার মধ্যে কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স লক্ষ্য করুন, যেহেতু আমরা জানি যে আমাদের পার্সন 3 প্রকার, কিন্তু ভিউয়ার্স আমরা প্রথমত দেখেছিলাম যে আমাদের ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব বলে কথা ছিল। ভিউয়ার্স এই রিপোর্টিং ভার্বের যে একটা অংশ আছে, যেমন মনে করুন হি সেড টু মি, সে আমাকে বলল, এখানে সেড হলো আমার রিপোর্টিং ভার্ব আর এখানে হি সেড টু মি সবটা কি আমার রিপোর্টিং ভার্বের অংশ। তার মানে ভিউয়ার্স আমরা জানি রিপোর্টিং ভার্বের অংশে দুটো জায়গা থাকে, একটা হলো স্পিকার আর হলো কি লিসেনার। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার এবং লিসেনার এই দুটি জায়গা, ঠিক এই দুজনের মাঝখানে কি হয়, আমাদের কথোপকথনটি হয়ে থাকে। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টিং ভার্বের অংশ দুটি কিন্তু আমাদের পার্সন কয়টি? 3টি। সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। লক্ষ্য করুন কি বলা হয়েছে যে ফার্স্ট পার্সন বলে সাবজেক্ট আমার ভাই, সেকেন্ড পার্সন বলে অবজেক্ট আমার ভাই, থার্ড পার্সন বলে আমার কেহ নাই, আমি নিরুপায়। তার মানে ভিউয়ার্স এই ছন্দটা মাঝখান দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে আমাদের পার্সন 3টি কিন্তু জায়গা আমাদের কয়টি? আমাদের রিপোর্টিং ভার্বের অংশের মাঝখানে দেখতে পাচ্ছি আমরা জায়গা 2টি, একটা হলো স্পিকার মানে সাবজেক্ট আর হলো কি লিসেনার মানে অবজেক্ট। এই দুটো জায়গা আছে। এখন এই দুটো জায়গাতে তো 3 জন বসতে পারবে না, সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সন বলে সাবজেক্ট আমার ভাই। তার মানে কি বোঝাতে চেয়েছি যে ফার্স্ট পার্সন যখন বাক্যে থাকবে আমাদের ডিরেক্ট স্পিচের যখন রিপোর্টেড স্পিচে যখন থাকবে যে ফার্স্ট পার্সন সেক্ষেত্রে তার সাথে কার সম্পর্ক? সাবজেক্টের। তার মানে ফার্স্ট পার্সন বলে সাবজেক্ট আমার ভাই, তার সাথে ফার্স্ট পার্সন যখন হবে সেক্ষেত্রে সে কার সাথে কাজ করবে? সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের অংশের যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের সাথে তার কাজ হবে। এবার সেকেন্ড পার্সন বলে অবজেক্ট আমার ভাই। তার মানে বাক্যে যখন সেকেন্ড পার্সন থাকবে, রিপোর্টেড স্পিচে যখন সেকেন্ড পার্সন থাকবে সেক্ষেত্রে আমরা কি জানি যে এই সেকেন্ড পার্সন কার সাথে সম্পর্ক বা কার সাথে সে কাজ করবে? অবশ্যই রিপোর্টিং ভার্বের যে একটি অবজেক্টের জায়গা আছে মানে লিসেনারের জায়গা আছে সেই অবজেক্টের সাথে তার কাজ হবে। আর সেই জন্য বলা হয়েছে সেকেন্ড পার্সন বলে অবজেক্ট আমার ভাই। ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিপোর্টিং ভার্বের যে দুটো অংশ ছিল, জায়গা ছিল স্পিকার এবং লিসেনার অথবা সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এই দুটো জায়গা কিন্তু ব্লক হয়ে গিয়েছে। এই দুটো জায়গার কি মালিক কিন্তু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। কিন্তু ভিউয়ার্স আমরা জানি পার্সন 3 প্রকার, থার্ড পার্সন পর্যন্ত আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ভিউয়ার্স যেহেতু দুইটা জায়গায় দুটো পার্সন দখল করে ফেলেছে তার মানে বাকি আছে কে? থার্ড পার্সন। এই জন্য বলা হয়েছে থার্ড পার্সন বলে আমার কেহ নাই, আমি নিরুপায়। তার মানে ভিউয়ার্স যখন বাক্যে বা রিপোর্টেড স্পিচে যখন আমরা দেখব কোনো থার্ড পার্সন আছে, সেটা হোক সিঙ্গুলার সেটা হোক প্লুরাল, যখনই দেখব ঠিক এই যে থার্ড পার্সনটি আর কাউকে ধরতে পারবে না। আর সেই জন্য থার্ড পার্সন যখন বাক্যে থাকবে সেক্ষেত্রে তাকে আমরা বসিয়ে ফেলবো। ভিউয়ার্স আশা করি আপনারা এই পার্সনের কাজগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স এবার চলে যাব আমরা বাক্যের নির্ণয়ে। ভিউয়ার্স আমরা অ্যাসারিভ বাক্যের নির্ণয় করার আগে অবশ্যই জেনে নেব অ্যাসারিভ বাক্যটা কেমন হয় বা এটার স্ট্রাকচার কেমন। ভিউয়ার্স আমরা জানি যখন বাক্যে
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, তার মানে এখানে থাকতে পারে অবজেক্ট অথবা থাকতে পারে কি এক্সটেনশন। সেই ক্ষেত্রে আমরা কি বলবো এটাকে অ্যাসার্টিভ বাক্য বলবো বা বিবৃতিমূলক বাক্য বলবো। ভিউয়ার্স, আমাদের প্রথম কাজ হবে আমাদের দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ এ বাক্যটি কোন ধরনের বাক্য, আর ঠিক এটা নির্ণয় করার পর তারপর আমরা কী করবো আমাদের বাকি কাজগুলো করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, ডিরেক্টে বলা হয়েছে ওড়িশা সেড টু মি, ওড়িশা আমাকে বললো আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। তার মানে ভিউয়ার্স এই বাক্যে আমাদের দেখতে হবে, ফোকাস করতে হবে রিপোর্টিং ভার্বের অংশে যে এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটা কে। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে স্পিকার, আমাদের স্পিকার এবং লিসেনার অবশ্যই খুঁজে বের করতে হবে, তা না হলে আমরা ন্যারেশনটি সম্পূর্ণ করতে পারবো না। ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে, ওড়িশা সেড টু মি, ওড়িশা আমাকে বললো, তার মানে এখানে কে আছে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা যে আমাকে বলছে, তার মানে এই বাক্যের স্পিকারকে ওড়িশা, স্পিকার অথবা সাবজেক্ট। তারপর কে কাকে বলছে, মি আমাকে, তার মানে এই বাক্যের লিসেনারকে মি, তার মানে আমরা বুঝতে পারছি স্পিকার মানে বক্তা, তার মানে এটি সাবজেক্ট, আর লিসেনার মানে শ্রোতা, তার মানে এটি অবজেক্ট। এবার আমরা দুটি ফর্ম পেয়ে গেলাম। এবার আমাদের দেখতে হবে আমাদের রিপোর্টেড স্পিচে কোন ধরনের বাক্য রয়েছে, ঠিক তারই আলোকে আমরা এগুলো চেঞ্জ করব। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, আই এম রিডিং আ বুক, আমরা দেখতে পাচ্ছি প্রথমত কে আছে আই, তারপর কে আছে এম, আইটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট এবং এমটা কি এই বাক্যের অক্সিলারি ভার্ব এবং রিডিং এই বাক্যের মূল ভার্ব, আর বাকি অংশকে আ বুক। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে কোন ধরনের বাক্য আছে, অ্যাসার্টিভ বাক্য আছে। কীভাবে বুঝতে পারলাম, সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ রয়েছে। ভিউয়ার্স যখন দেখব আমরা রিপোর্টেড স্পিচটিতে আছে আমাদের অ্যাসার্টিভ বাক্য, সেই ক্ষেত্রে আমরা কি করব, যখন সেড টু থাকবে ঠিক আমরা সেড টু কী করবো একসাথে উঠিয়ে ফেলবো, এবং এই সেড টু একসাথে উঠিয়ে আমরা অ্যাসার্টিভ বাক্যের জন্য কি নিয়ে আসবো, টোল্ড নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে ওড়িশা, ওড়িশা, আর সেড টু উঠিয়ে কাকে নিয়ে আসবো, টোল্ড। কেন, আমাদের রিপোর্টেড স্পিচটি কি অ্যাসার্টিভ বাক্যের সেজন্য। তাহলে ওড়িশা টোল্ড, টোল্ড, তারপর কি লিখবো আমরা, ওড়িশা টোল্ড মি। তারপর ভিউয়ার্স যে বিষয়টা আমাদের চেঞ্জ করতে হবে সেটি হলো, আমরা একটু আগে জেনেছিলাম যে আমাদের 5টি বাক্যের সময় অবশ্যই প্রত্যেক বাক্যে কি থাকবে, কমা, ইনভার্টেড কমা থাকবে, আর ঠিক এগুলো আমরা কি করব না, ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে আসবো না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, ভিউয়ার্স যেহেতু এটি আছে অ্যাসার্টিভ বাক্যে আমরা বুঝতে পেরেছি, সেজন্য আমরা কি করব, আমরা এই কমা আর ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে আমরা সংযুক্তকারী একটা শব্দ নিয়ে আসবো, সেটা কি দ্যাট। আমরা জানি এই দ্যাট 3টি বাক্যে আনা যায়, এ ও ই, তার মানে অ্যাসার্টিভ বাক্য, অবজেক্টিভ বাক্য এবং এক্সক্লেমেটরি বাক্য। তাহলে ভিউয়ার্স যেহেতু অ্যাসার্টিভ বাক্য আমরা কি পেলাম এখানে দ্যাট। এইবার যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আমরা জানি যে দ্যাট এমন একটি ওয়ার্ড যে কি পুরো বাক্য ডিমান্ড করে, আর সেই বাক্যে থাকবে সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কি আছে দ্যাট, আমরা এখন কি করলাম, এই রিপোর্টিং ভার্বের যে অংশটুকু ছিল তাকে চেঞ্জ করলাম। এবার আমাদের মূল কার্যক্রম সেটা হলো আমরা দেখব পরবর্তী অংশে কে আছে। ভিউয়ার্স পরবর্তী অংশে আছে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে ভিউয়ার্স এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, প্রথমত আই, আর এটি হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। এবার ভিউয়ার্স আমি বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ন্যারেশনে আমাদের পার্সনের কাজ করতে হবে, এবং সেই পার্সনের কাজগুলো মনে রাখার জন্য একটা মনে রাখার কৌশল দিয়েছিলাম। সে কৌশলটা কী ছিল, যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে আইটা হলো ফার্স্ট পার্সন, আর সেজন্য আমরা কি পড়েছিলাম যে ফার্স্ট পার্সন বলে সাবজেক্ট আমার ভাই, সেকেন্ড পার্সন বলে অবজেক্ট আমার ভাই, থার্ড পার্সন বলে আমার কেহ নাই, আমি নিরুপায়। তার মানে কি বুঝতে পারছি ভিউয়ার্স, এখানে কি আছে ফার্স্ট পার্সন আই, আর এই আইটি এখন কার সাথে তার সম্পর্ক, ওড়িশা, তার মানে এই বাক্যের সাবজেক্ট। তার মানে কি বুঝতে পারলাম, ফার্স্ট পার্সন থাকলে কার সাথে কাজ করবে, সাবজেক্টের সাথে কাজ করবে। তাহলে এই বাক্যের সাবজেক্টটা কে, ওড়িশা, আর ওড়িশা একটি মেয়ে, আর সেই জন্য আমরা কাকে নিয়ে আসতে পারি, সে নিয়ে আসতে পারি তার প্রোনাউন হিসাবে। অবশ্যই আমরা কি করব না, তার নাউনটি নিয়ে যাব না, কারণ বারবার নাউন ইউজ করলে বাক্যের সৌন্দর্য হারিয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ভিউয়ার্স আমরা কি লিখবো এখানে, যেহেতু আই ফার্স্ট পার্সন কাকে ধরলো, ওড়িশাকে, তাহলে আমরা কি করবো এখানে তার প্রোনাউনটি নিয়ে আসবো, শি। তারপর ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি শি আছে, আমরা কি করলাম, পার্সনকে চেঞ্জ করলাম। এবার কে আছে, ভার্ব এম। ভিউয়ার্স আমরা জানি এম ইজ আর হলো প্রেজেন্ট ভার্ব। ভিউয়ার্স আমরা এটা ইচ্ছা করলে লিখতে পারবো না,
এটা লেখার আগে আমাদের অবশ্যই আমাদেরকে একটু ব্যাকে আসতে হবে, তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশে আসতে হবে। আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বের অংশে কোন টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে না পাস্ট টেন্স রয়েছে। যখন ভিউয়ার্স দেখব আমাদের রিপোর্টিং ভার্বের অংশে ভার্বটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশে প্রেজেন্টই রেখে দিব। কিন্তু ভিউয়ার্স যখন দেখব আমাদের রিপোর্টিং ভার্বটি আর প্রেজেন্ট টেন্সে নেই, তার মানে পাস্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তী অংশ প্রেজেন্ট রাখতে পারবো না। কি করতে হবে আমাদের? অবশ্যই পাস্ট করে ফেলতে হবে। তার মানে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? সেড, তার মানে এটি কি পাস্ট, এর প্রেজেন্ট হলো সে। তাহলে ভিউয়ার্স যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, অবশ্যই আমি পরবর্তী অংশটুকু প্রেজেন্টে রাখতে পারবো না। সকল প্রেজেন্টকে কি করবো? আমরা পাস্টে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে? সেড পাস্টে আছে, আর আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এম প্রেজেন্টে। তাহলে অবশ্যই আমরা কি করব? এটিকে চেঞ্জ করে ফেলবো। আর এম ইজ আর এর পাস্ট হলো ওয়াজ ওয়ার। আর যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখানে কে আছে? সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর সেজন্য আমরা কি নিয়ে আসতে পারি? অবশ্যই ওয়াজ নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি শি ওয়াজ। তারপর ভিউয়ার্স মনে রাখতে হবে যখন বাক্যে দুটি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, সেক্ষেত্রে আমরা কাকে চেঞ্জ করব? অক্সিলারি ভার্বকে চেঞ্জ করব, মূল ভার্বকে নয়। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? রিডিং, আর এটি হলো এই বাক্যে মূল ভার্ব। যেহেতু আমরা অলরেডি কাকে চেঞ্জ করেছি? অক্সিলারি ভার্ব এমকে চেঞ্জ করে ওয়াজ নিয়ে এসেছি, সেজন্য আমরা কি করব না আর রিডিংটাকে বা মূল ভার্বটাকে চেঞ্জ করব না। তাহলে শি ওয়াজ। তাহলে ভিউয়ার্স আমাদের ইনডিরেক্ট নেশনটি হয়ে গেল অরিশা টোল্ড মি দ্যাট, অরিশা আমাকে বলল যে শি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স এবার আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। লক্ষ্য করুন পরবর্তী বাক্যে বলা হয়েছে, ডিরেক্টে আছে আলমগীর সরকার সেড, আলমগীর সরকার বলল আই লিভড মেনি ইয়ার্স ইন দুবাই, আমি বহু বছর দুবাই বসবাস করেছিলাম বা থেকেছিলাম। তাহলে ভিউয়ার্স আমাদের প্রথম কাজ কি? দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটি কোন বাক্যে রয়েছে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আই লিভড মেনি ইয়ার্স ইন দুবাই, তার মানে প্রথমত কে আছে? আই, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট, আর লিভড হলো এই বাক্যের ভার্ব। যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এবং ভার্ব আছে, সুতরাং আমরা কি বুঝতে পারলাম এটি কোন ধরনের বাক্য? এটি হলো অ্যাসার্টিভ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেই জন্য আমরা কি করব? আমরা চলে আসব কোথায়? আমাদের রিপোর্টিং ভার্বের দিকে। এখানে কে আছে? আলমগীর সরকার সেড। এখন ভিউয়ার্স লক্ষ্য করুন কে আছে? সেড। আমরা একটি রুল জানি, সেটি হলো যখন আমাদের সেন্টেন্সের নেশন করি, সেক্ষেত্রে যখন দেখব শুধু সেড আছে তারপর টু অবজেক্ট নেই, সেক্ষেত্রে সেট থাকলে আমরা সেটটাকে বসিয়ে ফেলবো। কিন্তু ভিউয়ার্স যখন আমরা প্যাসেজ নেশনে চলে যাব, সেক্ষেত্রে একটু ভিন্নতা আসবে। লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে? আলমগীর সরকার সেড। যেহেতু দেখতে পাচ্ছি সেটের পরে কোনো টু অথবা তারপর অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা কি এখানে সেট আছে সেটটাকে আমরা রেখে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি আলমগীর সরকার, আলমগীর সরকার, তারপর এখানে কি আছে? সেট, আমরা এটাকে রেখে দিতে। তারপর ভিউয়ার্স যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হলো, আমরা দেখতে পাচ্ছি কি এখানে কে আছে? কমা আর ইনভার্টেড কমা। ভিউয়ার্স আমরা জানি যে আমাদের বাক্যটি কিসে আছে? অ্যাসার্টিভ বাক্যে আছে, আর সেজন্য আমরা কি করব? কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কাকে নিয়ে আসবো? দ্যাটকে নিয়ে আসবো যুক্ত করার জন্য। তাহলে আমরা কি নিয়ে আসবো? দ্যাট। এইবার যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, আমরা জানি দ্যাট কি ডিমান্ড করে? পুরো নতুন একটা বাক্য ডিমান্ড করে, যেখানে থাকবে সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। তাহলে ভিউয়ার্স আমরা এই বাক্যের কাজ করলাম, আমরা পরবর্তী বাক্যের কাজ করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে? আই লিভড মেনি ইয়ার্স ইন দুবাই। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? আই, এটা হলো ফার্স্ট পারসন। ভিউয়ার্স লক্ষ্য করুন আমরা জানি ফার্স্ট পারসনের কাজ কার সাথে? সাবজেক্টের সাথে। তাহলে ভিউয়ার্স এ বাক্যের সাবজেক্ট কে? আলমগীর সরকার। যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি আলমগীর সরকার একটি নাম, এটা নাউন, কিন্তু আমরা কি করব না নাউনটি নিয়ে যাব না, আমরা কি করব? তার প্রনাউনটি নিয়ে যাব। আর আলমগীর সরকার যেহেতু একজন পুরুষ, সেক্ষেত্রে আমরা কি করব? তার প্রনাউন হিসেবে হি নিয়ে আসব। তাহলে আমরা কি লিখতে পারি? হি। তারপর ভিউয়ার্স যেহেতু আমরা আলমগীর সরকারকে সেখানে নিয়ে গেলাম, তাহলে আমরা কি করব? নামের প্রথম অক্ষরটি আমরা এখানে লিখে দিব, যেন আমরা বুঝতে পারি পরবর্তীতে যে এই নামটিকে সেখানে নেওয়া হয়েছিল। তারপর ভিউয়ার্স যেহেতু আমরা সাবজেক্টে কাজ করে ফেললাম, তারপর আমরা কি করব? ভার্বে কাজ করব। লক্ষ্য করে এখানে ভার্ব কে আছে? লিভড। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি লিভ কোন ফর্মে আছে? লিভ হলো মূল ভার্ব এবং এটি কিসে আছে? এটি আছে পাস্ট ফর্মে, রাইট? তাহলে
যেহেতু আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের বাক্যে কী ছিল, প্রেজেন্ট ছিল, সেজন্য কি করেছিলাম, এই রিপোর্টিং ভার্বটিকে দেখে আমরা ওটাকে চেঞ্জ করেছিলাম। ছিল এটা পাস্ট, এই জন্য প্রেজেন্টটা হয়ে গেল পাস্ট। ভিউয়ার্স, আমরা জানি যতগুলো প্রেজেন্ট ভার্ব থাকবে, প্রেজেন্ট বাক্য থাকবে, সবগুলোকে আমরা কি করব, পাস্টে নিয়ে যাব। কিন্তু ভিউয়ার্স, যখন বাক্যটি পাস্টে থাকবে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রেজেন্টে নেওয়ার কোনো স্কোপ থাকবে না। সেই জন্য আমাদের জেনে রাখা ভালো যে যখন বাক্যটি থাকবে পাস্ট টেন্সে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সে বাক্যটিকে আমাদের পরিবর্তন করে নিয়ে আসতে হবে কোথায়, পাস্ট পারফেক্ট টেন্সে। আর সেই জন্য আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স বানাতে হবে, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভিউয়ার্স, এখানে কাকে পেলাম আমরা, সাবজেক্ট। এখন কি করব আমরা, এই যে লিভড হলো কি পাস্ট ফর্ম, সেজন্য আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সটা নিয়ে আসব। তাহলে আমরা পেয়েছি কাকে এখানে, হি, সাবজেক্ট। তারপর কি করব, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, হ্যাড, হ্যাড। তারপর যে কাজটি করব, আমরা জানি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি করতে হবে, হেডের পরে নিয়ে আসতে হবে। তাহলে এখানে মূল ভার্ব কে ছিল, লিভড। লিভের প্রেজেন্ট হলো লিভ, পাস্ট হলো লিভড, আর পাস্ট পার্টিসিপল হলো কি, লিভড। তাহলে ভিউয়ার্স, এখানে যা আছে আমরা তাই লিখতে পারি, হ্যাড লিভড, হ্যাড লিভড। তারপর বাকি কি আছে, মেনি ইয়ার্স, কোনো চেঞ্জ নেই। তাহলে ভিউয়ার্স, আমাদের ইনডিরেক্ট নেশনটা হয়ে গেল, অলমগীর সরকার সেড দ্যাট হি হ্যাড লিভড মেনি ইয়ার্স ইন দুবাই। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন সম্পূর্ণ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ভিউয়ার্স, যখন বাক্যটি ইন্টারোগেটিভ থাকবে সেক্ষেত্রে আমাদের কী করা উচিত। ভিউয়ার্স, আগে আমাদের জেনে নিতে হবে যে রিপোর্টেড স্পিচে কোন ধরনের বাক্য রয়েছে। লক্ষ্য করুন কী বলা হয়েছে, ডিরেক্টে বলা হয়েছে, মিনা সে টু মি, মিনা আমাকে বলল, উইল ইউ ট্রাই ইট, তুমি কি চেষ্টা করবে। তার মানে ভিউয়ার্স, আমাদের প্রথম কাজ কি, আমাদের রিপোর্টেড স্পিচে কোন ধরনের বাক্য রয়েছে, তারপর আমরা বাকি অংশটুকু করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, উইল ইউ ট্রাই ইট, তুমি কি চেষ্টা করবে। তার মানে এটা কি বুঝতে পারলাম আমরা, সবশেষে কে আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এবং কি দ্বারা শুরু হয়েছে, একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর এই দুই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ভিউয়ার্স, যে কাজটি আমাদের করতে হবে সে কাজটি হলো, ভিউয়ার্স, আমরা যখন দেখেছিলাম অ্যাসার্টিভ বাক্য, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, রিপোর্টিং ভার্বটিকে চেঞ্জ করেছিলাম। সেট টু এর পরিবর্তে আমরা কাকে নিয়ে এসেছিলাম, টোল্ড নিয়ে এসেছিলাম। এবার কি করব, আমরা টোল্ড আনবো না। কেন আনবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ভিউয়ার্স, যখন আমাদের রিপোর্টেড স্পিচে প্রশ্নবোধক বাক্য থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে কে আছে, রিপোর্টিং ভার্ব সেট টু, আমরা এটিকে একসাথে উঠিয়ে ফেলবো। ভিউয়ার্স, এই সেট টুকে উঠিয়ে আমরা কি নিয়ে আসবো, আস্কড নিয়ে আসবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, মিনা, তারপর সেট টুর জন্য কাকে নিয়ে আসবো, আস্কড, আস্কড, তারপর কাকে, মি। তাহলে ভিউয়ার্স, আমরা কি পেয়ে গেলাম, মিনা আস্কড মি। তারপর যে কাজটি করতে হবে সে কাজটি হলো, আমরা এই অংশের কাজ করে ফেললাম, এবার আমরা কি করব, পরবর্তী অংশের কাজ করব। ভিউয়ার্স, পরবর্তী অংশের কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, কমা এবং ইনভার্টেড কমা, এই দুটোকে আমরা রাখবো না, উঠিয়ে ফেলবো। ভিউয়ার্স, এই দুটোকে উঠিয়ে আমরা কি নিয়ে আসবো, আমরা জানি যখন বাক্যটি কি থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে বা প্রশ্নবোধক বাক্য থাকবে, সেই ক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমাকে উঠিয়ে আমরা নিয়ে আসতে পারি ইফ অথবা WH ওয়ার্ড। তার মানে ভিউয়ার্স, এবার দেখতে হবে এটা কি দ্বারা শুরু হয়েছে, উইল ইউ ট্রাই ইট, তুমি কি চেষ্টা করবে। তার মানে ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারা। এটা কি মডেল অক্সিলারি ভার্ব। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি এটি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অবশ্যই আমরা কি করতে পারি, কমা আর ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে আমরা ইফ নিয়ে আসতে পারি। এবার ভিউয়ার্স, এই ইফ কি ডিমান্ড করে, একটা পুরো নতুন একটা বাক্য ডিমান্ড করে, যে বাক্যে থাকবে সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। তাহলে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আমাদের এই রিপোর্টিং ভার্বের যে অংশটুকু ছিল এটাকে আমরা সম্পন্ন করলাম। এবার চলে যাবো আমরা ওই বাক্যে পরবর্তী অংশে। ভিউয়ার্স, এটা আছে কিসে, প্রশ্নবোধক বাক্যে, উইল ইউ ট্রাই ইট। ভিউয়ার্স, অনেকেই এখানে ভুল করে থাকে, অনেকেই ভাবে এটা সাবজেক্ট, এটা ভার্ব, মানে আমাদের এটিকে নির্ণয় করার সময় অনেক সমস্যা হয়। সেই জন্য সবার সুবিধার্থে বলা হচ্ছে যে এটাকে যখন দেখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটিকে আমরা নিজে নিজে কি করব, অ্যাসার্টিভ বানাবো। কারণ আমাদের সব বাক্যকে কি করতে হয়, অ্যাসার্টিভ বাক্যে নিয়ে যেতে হয় ন্যারেশনের সময়। তাহলে ভিউয়ার্স, এখানে আছে কে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কি করব, এটিকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত করব। তাহলে ভিউয়ার্স, অ্যাসার্টিভ বাক্যের লক্ষণ কি, সাবজেক্ট ভার্ব বাকি অংশ বা অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, এখানে কি আছে,
উইল এটা হলো আমাদের এই বাক্যের ভার্ব। তাহলে যদি আমরা ভার্ব রাখি তাহলে কি হয়ে যাবে, এটা আবার প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আগে নিয়ে আসবো সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কে, ইউ, তারপর কে, উইল। তার মানে আমরা এটাকে অ্যাসার্টিভ বানালে কি হবে, ইউ উইল ট্রাই ইট। তাহলে আমরা প্রথম কি পাচ্ছি, ইউ, আর ইউটি কি এই বাক্যের সাবজেক্ট, এটা হলো সেকেন্ড পারসন। আর ভিউয়ার্স আমরা কি বলেছিলাম, সেকেন্ড পারসন বলে অবজেক্ট আমার ভাই। তার মানে এবার সেকেন্ড পারসন কাকে ধরবে বা কার সাথে তার কাজ, সেকেন্ড পারসন যখন থাকবে সেক্ষেত্রে কার সাথে কাজ, অবজেক্টের সাথে। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছে, অবজেক্ট মি। আর আমরা কি বাক্যের প্রথমে কি অবজেক্ট আনি, অবশ্যই না। কি আনতে হবে, আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে, মি, মিটা হলো অবজেক্টিভ ফর্ম। এখন আমরা কি করব, তার সাবজেক্টিভ ফর্মটি নিয়ে আসব। আর মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। তাহলে আমরা কি লিখবো, মিনা আস্কড মি ইফ আই। তারপর যে কাজটি করব সেই কাজটি হলো, আমরা জানি সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্বের অবস্থান। এবার আমরা কাকে পেয়েছিলাম, ভার্ব, উইল এবং ট্রাই। উইল হলো মডাল অক্সিলারি ভার্ব এবং ট্রাই হলো মূল ভার্ব। যেহেতু ভিউয়ার্স আমরা একই বাক্যে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে আমরা কাকে চেঞ্জ করব, অক্সিলারি ভার্বকে চেঞ্জ করব। তাহলে এখানে অক্সিলারি ভার্বকে আছে উইল। আমরা জানি বাক্যে যখন উইল অথবা শ্যাল থাকবে সেক্ষেত্রে এই দুইয়ের ক্ষেত্রে আমরা কি করব, তাকে পাস্ট বানাতে হবে। তখন আমরা কি লিখব, ওড লিখব। তাহলে উইলটা হয়ে যাবে কি, ওড, আই ওড। তারপর যে কাজটি করব সে কাজটি হলো, এখানে কি আছে, ট্রাই। এটা হলো মূল ভার্ব, আর সেই জন্য এটা চেঞ্জ হবে না, কারণ অলরেডি আমরা একটা ভার্বকে চেঞ্জ করেছি। এবার লাস্ট কে আছে, ইট। উইল ইউ ট্রাই ইট, আমরা কি করেছিলাম, ইউ উইল ট্রাই ইট। তাহলে আমরা ট্রাইটাকে নিয়ে আসলাম, আর বাকি কে আছে, ইট। ভিউয়ার্স আমরা জানি যে ইট হলো কি থার্ড পারসন, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার, রাইট। যেহেতু ভিউয়ার্স আমরা এখানে কাকে পাচ্ছি, থার্ড পারসন পাচ্ছি। আর আমাদের সূত্রে বলা ছিল, আমাদের মনে রাখার কৌশলে বলা ছিল যে থার্ড পারসন বলে আমার কেহ নাই, আমি নিরুপায়। তার মানে কি বুঝতে পারছি আমরা, যে এই থার্ড পারসন যখন থাকবে সেক্ষেত্রে সে কাউকে ধরবে না, বিদায় সে কি যেমনটি আছে তেমনটি বসে যাবে। তাহলে এখানে কি আছে, ইট। আমরা কি করব, ট্রাইয়ের পর ইট বসিয়ে ফেলবো। তাহলে আমাদের বাক্যটি হয়ে গেল, মিনা আস্কড মি ইফ আই উড ট্রাই ইট। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আশা সেড টু মি, আশা আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। ভিউয়ার্স আমাদের এখন যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচে কোন ধরনের বাক্য বিদ্যমান। তার মানে ভিউয়ার্স আশা সেড টু মি, আশা আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তার মানে এটা কি প্রশ্নবোধক বাক্য, রাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নবোধক বাক্য রয়েছে, আর সেজন্য আমরা কি করব, এই রিপোর্টিং ভার্বের সেড টুকে আমরা একসাথে উঠিয়ে ফেলবো এবং কি নিয়ে আসবো, আমরা আস্কড নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আশা, তারপর সেড টু জন্য কাকে নিয়ে আসবো, আস্কড নিয়ে আসবো, আস্কড তারপর মি। ভিউয়ার্স এই হলো আমাদের রিপোর্টিং ভার্বের কাজ। রিপোর্টিং ভার্বের যে অংশটুকু ছিল আমরা তাকে সম্পূর্ণ করলাম। এবার কে আছে, কমা আর ইনভার্টেড কমা। ভিউয়ার্স আমরা জানি বাক্যে যখন কমা আর ইনভার্টেড কমা থাকে সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় ইফ অথবা WH ওয়ার্ড নিয়ে আসি। তাহলে ভিউয়ার্স এই বাক্যে আমরা কাকে দেখতে পাচ্ছি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাকে, হোয়াট। তার মানে এটি হলো কি WH ওয়ার্ড, যা দ্বারা প্রশ্ন করা হয়। তার মানে ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে, হোয়াট আছে, তার মানে কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা এই ওয়ার্ডকে নিয়ে আসবো, কারণ এটি কি WH ওয়ার্ড। তাহলে আমরা লিখতে পারি হোয়াট। তারপর যে কাজটি করবো ভিউয়ার্স, এখন এই বাক্যে এই মুহূর্তে ওয়ার্ড একটা নতুন বাক্য ডিমান্ড করছে, যে বাক্যে থাকবে সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। তাহলে ভিউয়ার্স আমরা ওয়ার্ডটাকে বাদ দিয়ে, যেহেতু আমাদের ওয়ার্ডের কাজ শেষ, সেহেতু আমরা কি করব না, এটাকে আর তো নিয়ে যাব না, তাহলে এটা ক্রস করে দিলাম। এবার এটা ছাড়া আমরা ওই বাক্যটাকে, পরবর্তী অংশটাকে আমরা অ্যাসার্টিভ বানিয়ে ফেলবো। তাহলে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আর ইউ ডুইং নাও। তাহলে আমরা এটাকে যদি অ্যাসার্টিভ বানাই সেক্ষেত্রে কি হয়, ইউ আর ডুইং নাও। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি প্রথম কাকে পাচ্ছি আমরা, ইউকে। ইউটা হলো আমাদের এবারে সাবজেক্ট। ভিউয়ার্স ইউ হলো সাবজেক্ট এবং কোন পারসন, সেকেন্ড পারসন। আর সেই জন্য আমরা জানি সেকেন্ড পারসন এর সাথে কার সম্পর্ক, অবজেক্টের। তাহলে এই বাক্যে অবজেক্টটিকে মি। তাহলে মি আমরা কি অবশ্যই বাক্যে প্রথমে অবজেক্ট নিয়ে যাব, অবশ্যই না, আমরা কি নিয়ে যাব, সাবজেক্ট। তাহলে আমরা কি লিখবো, এখানে কি আছে, মি অবজেক্ট ফর্ম। তাহলে আমরা কি করব, তার সাবজেক্টিভ ফর্মটি নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে, মি, হয়ে যাবে কি এখানে আই। এবার যে কাজটি করব সেই কাজটি হলো, এখানে আমাদের ইউ এর পর কে আছে, আর হলো অক্সিলারি ভার্ব এবং ডুইং হলো মূল ভার্ব। তাহলে ভিউয়ার্স আমরা কাকে চেঞ্জ করব, অবশ্যই অক্সিলারি ভার্বকে চেঞ্জ করব। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি, আর এটি কোন ফর্মে আছে,
প্রেজেন্ট ফর্মে। আমরা ইচ্ছে করলে এখানে প্রেজেন্ট ফর্মটা লিখতে পারবো না, কারণ এটা লেখার আগে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বের যে অংশটুকু আছে ওই অংশে রিপোর্টিং ভার্বটি কোন ফর্মে আছে, প্রেজেন্টে না পাস্টে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কি এখানে পাস্ট সেইড, তার মানে আমাদের পরবর্তী অংশটুকু অবশ্যই প্রেজেন্টে রাখলে হবে না, আমাদের কি করতে হবে এই অংশটুকুকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি এম ইজ আর এর পাস্ট হল কি ওয়াজ ওয়ার, যেহেতু আই সেহেতু আমরা কি লিখতে পারি এখানে ওয়াজ লিখতে পারি, আই ওয়াজ। তারপর আর কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা অলরেডি কাকে পরিবর্তন করেছি, অক্সিলারি ভার্বকে পরিবর্তন করেছি। তাহলে এখানে মূল ভার্বকে ডুইং, তাহলে আমরা লিখতে পারি আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং। তারপর ভিউয়ার্স, আমাদের সর্বশেষ অংশটুকু কি নাও। ভিউয়ার্স, আমরা জানি বাক্যে যখন নাও থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, ইনডিরেক্টে দেন নিয়ে আসতে হয়। এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো কী করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে। মনে করুন বলা হয়েছে টুডে, তখন আমাদের কী করতে হবে, তাকে পরিবর্তন করে নিয়ে যেতে হবে দ্যাট ডে। তার মানে নৈকট্যসূচক শব্দকে দ্রুতসূচক শব্দে পরিবর্তন করতে হবে। তার মানে এখানে কি আছে নাও, তার মানে এখন আমরা কি দেখতে পাচ্ছি নাও। আর নাও আছে বিধে আমরা কি করব, তাকে দ্রুতসূচক শব্দে নিয়ে যাব। আর নাও থাকলে আমরা কি আনবো, দেন, তাহলে আমরা লিখতে পারি দেন। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল আশা asked me what I was doing then। আশা করি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেশনটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন সম্পন্ন করব ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন। তার মানে ভিউয়ার্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়, দুইভাবে। একটা হলো মূল ভার্ব দ্বারা, আবার কি লেট দ্বারা। ভিউয়ার্স, যখন মূল ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমাদের কি করা উচিত। ভিউয়ার্স, বাক্যটি যখন মূল ভার্ব দ্বারা শুরু হবে সেক্ষেত্রে এই মূল ভার্ব দ্বারা সেন্টেন্সগুলো কি কয়েকটি সেকশনে ভাগ হয়ে যাবে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, মূল ভার্ব দ্বারা রিপোর্টেড স্পিচটি যদি শুরু হয়। তার মানে ভিউয়ার্স, যদি আমাদের রিপোর্টেড স্পিচটি মূল ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে এটি হতে পারে অনুরোধ, হতে পারে আদেশ, হতে পারে উপদেশ এবং নিষেধ। তার মানে ভিউয়ার্স, এখন বিভিন্ন সেকশনে এটা চলে যাবে। বাট প্রথমত আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি না। লক্ষ্য করুন কি বলা হয়েছে, যদি অনুরোধ বোঝায় তাহলে কি করতে হবে, আমাদের রিকোয়েস্ট নিয়ে আসতে হবে। আর যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব, অর্ডার নিয়ে আসবো। তারপর উপদেশ হলে অ্যাডভাইস এবং নিষেধ হলে ফরবিড নিয়ে আসবো। তার মানে ভিউয়ার্স, আমরা যখন দেখেছিলাম যে আমাদের রিপোর্টেড স্পিচটি কী ছিল, অ্যাসার্টিভ, সেক্ষেত্রে আমরা সেড টু এর পরিবর্তে কাকে নিয়ে এসেছিলাম, টোল্ড নিয়ে এসেছিলাম। আর এখন কি করব, যখন দেখব আমরা বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটিকে আর টোল্ড আনবো না। কেন আনবো না, কারণ আমাদের এখানে সেকশনে বলা হয়েছে যখন মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি অনুরোধ বোঝায় তখন আমরা রিপোর্টিং ভার্বটি সেড টুকে উঠিয়ে আমরা কি করব, রিকোয়েস্ট নিয়ে আসব। এবং কি করতে হবে, কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদের টু নিয়ে আসতে হবে মূল ভার্ব দ্বারা যখন বাক্যটি শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা একটি এক্সাম্পল লক্ষ্য করব। ডিরেক্টে বলা হয়েছে হি সেড টু মি, সে আমাকে বলল প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তার মানে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমত ফোকাস করতে হবে যে আমাদের রিপোর্টেড স্পিচে বাক্যটি কোন ধরনের বাক্য। এখানে কি আছে, প্লিজ ফরগিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তার মানে ভিউয়ার্স, যদিও সামনে প্লিজ আছে, প্লিজ একটা অ্যাডভার্ব, এটি কি বাক্যের প্রথমে এবং শেষে বসতে পারতো। যদি এখানে এমন হতো যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, সেটাও সঠিক ছিল। তার মানে ভিউয়ার্স, আমাদের এই প্লিজ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লিজের পরে কে আছে, গিভ, মানে কি এটা দেওয়া, মানে মূল ভার্ব। আর আমরা দেখতে পাচ্ছি এটা কি দ্বারা শুরু হয়েছে, মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমাদের ফোকাস কোথায়, এই মূল ভার্বে। আর যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে ভিউয়ার্স, সেক্ষেত্রে বুঝতে পারবো কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা জেনে ফেলবো তখন দেখবো এটা যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে এটা কোন সেকশনে আছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন এই প্লিজ থাকার কারণে আমরা কি বুঝতে পারছি, এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তার মানে যখন পানিটা চাওয়া হচ্ছিল তখন কি কোমল স্বরে বলা হচ্ছিল যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। আর এই প্লিজের কারণে আমরা কি বুঝতে পারলাম, এটা কাউকে অনুরোধ বোঝাচ্ছে। তার মানে ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং অনুরোধ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সেড টু রিপোর্টিং ভার্ব, এই সেড টুকে একসাথে উঠিয়ে আমরা কাকে নিয়ে আসবো, রিকোয়েস্ট নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি এখানে হি, আর যেহেতু এখানে সেড টুর জন্য কাকে নিয়ে আসবো, রিকোয়েস্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে সেড আছে পাস্ট ফর্মে, বাট রিকোয়েস্ট কি প্রেজেন্ট ফর্ম। সেক্ষেত্রে আমরা কি করব, এই রিকোয়েস্টকে আমরা রিকোয়েস্টেড বানিয়ে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি, হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি।
তারপর ভিউয়ার্স যেহেতু এই প্লিজের জন্য আমরা কি করলাম, যেহেতু প্লিজ ছিল বিদায় আমরা বুঝতে পেরেছিলাম কি এটা অনুরোধ বোঝাচ্ছিল, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আর যেহেতু এই প্লিজের জন্য রিকোয়েস্ট নিয়ে এসেছি, প্লিজ আর আমাদের বাক্যে আসবে না, এটা ক্রস। এবার এটা ছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কমা আর ইনভার্টেড কমা রয়েছে, সেজন্য আমরা কি করব, ইনভার্টেড কমা আর কমা উঠিয়ে দিয়ে আমরা কাকে নিয়ে আসবো, টু নিয়ে আসবো। কারণ এখানে কে আছে, মূল ভার্ব, আর যখন বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা সংযুক্ত করার জন্য টুকে নিয়ে আসবো। তাহলে হি রিকোয়েস্টেড মি টু। তারপর যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আমরা আগের বাক্যে পড়েছিলাম, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইফ ডিমান্ড করে নতুন একটা বাক্য, দ্যাট ডিমান্ড করে নতুন একটা বাক্য, এবং WH ওয়ার্ডগুলো কী করেছিল, নতুন একটা বাক্য ডিমান্ড করেছিল, যেখানে ছিল সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। কিন্তু ভিউয়ার্স টু এমন একটা ওয়ার্ড যে কী করে নতুন বাক্য ডিমান্ড করে না, সে শুধু এই টু, ইনফিনিটিভ টু এবং এই ইনফিনিটিভ টু ডিমান্ড করে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স আমাদের এখন খুঁজে বের করতে হবে যে এই বাক্যে মূল ভার্বটি কোনটি এবং প্রেজেন্ট ফর্ম কি না। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই টু এর ডিমান্ড কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই বাক্যে মূল ভার্ব হলো কি, গিভ, আর এটি রয়েছে প্রেজেন্ট ফর্মে। সুতরাং আমরা কি করব, টু এর পর এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসিয়ে ফেলবো। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ। গিভ। তারপর ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমার গিভের পর কে আছে, মি আছে। মিটা কি, ফার্স্ট পারসন। এবার আমরা কি বলেছিলাম যে ফার্স্ট পারসন এর কাজ কার সাথে, সাবজেক্টের সাথে। তাহলে এই মি কাকে ধরবে, সাবজেক্ট, এই বাক্যে হিকে সে ধরবে এবং এই হি এর সাথে তার কাজ। এবার কথা হলো ভিউয়ার্স এখানে কে আছে, মি, এটা হলো কি অবজেক্টিভ ফর্ম, সে কাকে ধরলো, সাবজেক্টকে। এখন কি আমরা হিকে নিয়ে যাবো সেখানে, অবশ্যই না, কারণ বলা হয়েছে সাবজেক্টের সম্পর্ক কার সাথে, সাবজেক্টের সাথে। অবজেক্টের সম্পর্ক কার সাথে, অবজেক্টের সাথে। তাহলে যেহেতু ভিউয়ার্স মি আছে অবজেক্টিভ ফর্মে, সেহেতু সে যাকেই ধরুক না কেন তারও কি আনবে, অবজেক্টিভ ফর্মটি নিয়ে আসবে। তাহলে সে কাকে ধরলো, মি কাকে ধরলো, হিকে। এখন কি হি যাবে, অবশ্যই না, কি নিয়ে আসবো আমরা, হিয়ের অবজেক্টিভ ফর্মটা নিয়ে আসবো। আর হিয়ের অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে আমরা কি লিখতে পারি, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম। তারপর কে আছে, আ গ্লাস অফ। তার মানে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য সে আমাকে অনুরোধ করেছিল। ভিউয়ার্স আশা করি আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম অংশটি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের ডিরেক্ট বাক্যে কি বলা হয়েছে, দ্য টিচার সেড টু মি, শিক্ষকটি আমাকে বললেন ডো ইট, ইহা করো। তার মানে ভিউয়ার্স আমার দেখতে হবে এটা কোন ধরনের বাক্য, ডো ইট, ইহা করো। তার মানে ভিউয়ার্স কি দ্বারা শুরু হয়েছে, এটা ডো দ্বারা, আর এটা কি মূল ভার্ব। যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেহেতু আমরা কি বলতে পারি এটা, যে এই বাক্যটি কিসে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তার মানে ভিউয়ার্স এখন দেখতে হবে এটা কোন সেকশনে আছে, ডো ইট, ইহা করো। তার মানে এটা কি, টিচার আমাকে আদেশ দিচ্ছে। আর সেজন্য আমরা কি করব, এই সেড টু এর পরিবর্তে এটাকে উঠিয়ে আমরা কাকে নিয়ে আসবো, যেহেতু আদেশ ইংলিশ হলো অর্ডার, সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো, অর্ডার নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি, দ্য টিচার। তারপর যে কাজটি করবো সে কাজটি হলো, এখানে যেহেতু সেট টু ছিল আমরা কি নিয়ে আসবো, অর্ডার। আর ভিউয়ার্স যেহেতু সেট পাস্টে আছে আমরা অবশ্যই কী করবো, অর্ডারকে পাস্ট ফর্মে নিয়ে যাব। তাহলে দ্য টিচার অর্ডার্ড, দ্য টিচার অর্ডার্ড, তারপর কি, মি, দ্য টিচার অর্ডার্ড মি। এবার যে কাজটি করবো সেই কাজটি হলো ভিউয়ার্স আমরা জানি এটি ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর সেজন্য আমরা কি করব, কমা আর ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে আমরা কাকে নিয়ে আসবো, টুকে নিয়ে আসবো, দুটো অংশকে যুক্ত করার জন্য। এবার ভিউয়ার্স আমরা কি জানি যে টু কি ডিমান্ড করে, টু ডিমান্ড করে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেজন্য আমাদের দেখতে হবে এখানে মূল ভার্বটি কে। আমরা দেখতে পাচ্ছি এখানে মূল ভার্ব কে, ডো। আর ডোটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা কি জানি, টু এর পর কে বসে যাবে, ডো বসে যাবে, টু ডো। তারপর কে আছে, ইট। ভিউয়ার্স আমরা জানি ইট হলো থার্ড পারসন, যেহেতু থার্ড পারসনের সাথে কারো কোনো কাজ নেই সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই থার্ড পারসনকে আমরা এখানে বসিয়ে ফেলতে পারি। তাহলে ইট। ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল দ্য টিচার অর্ডার্ড মি টু ডো ইট।
শিক্ষকটি আমাকে আদেশ করলেন এটা করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। ডিরেক্টে বলা হয়েছে she said to her, সে তাকে বলল ডোন্ট ডু ইট, ইহা করো না। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিপোর্টেড স্পিচে একটি বাক্য রয়েছে এবং এটি কি নেগেটিভ বাক্য। তার মানে ভিউয়ার্স, এবার দেখতে হবে এটা কি দ্বারা শুরু হয়েছে, এটা কোন ধরনের বাক্য। ভিউয়ার্স, লক্ষ্য করুন কি বলা হয়েছে, ডোন্ট ডু ইট, ইহা করো না। তার মানে এখানে ডোন্ট ডু নট আমাদের মূল বিষয় না, বিষয় হলো ডো। কারণ আমরা জানি এই ডো নট কেন এসেছে, এটা হলো অক্সিলারি ভার্ব এবং নট এসেছে এটাকে নেগেটিভ করার জন্য। আগের বাক্যে লক্ষ্য করুন কি বলা ছিল, ডু ইট, ইহা করো। এটাকেই নেগেটিভ করতে বলা হয়েছে, ডোন্ট ডু ইট, ইহা করো না। তার মানে ভিউয়ার্স, আমাদের এখানে মূল ফোকাস কোথায়, আমাদের মূল ভার্বের দিকে, আর এটা কি নেগেটিভ করার জন্য এসেছে। তার মানে আমরা কি বুঝতে পারছি কি দ্বারা শুরু হয়েছে, মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর জানি মূল ভার্ব দ্বারা যখন বাক্যটি শুরু হয় সেক্ষেত্রে এটা কোন ধরনের বাক্য হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভিউয়ার্স, এবার দেখব যে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সেটি আছে, এটি ইম্পারেটিভ সেন্টেন্সের কোন সেকশনে আছে, আদেশ, উপদেশ, নিষেধ না অনুরোধ। তার মানে ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে কে আছে, ডোন্ট ডু ইট, ইহা করো না। তার মানে নিষেধ করা হচ্ছে। আর সেজন্য আমরা কি করতে পারি, যেহেতু নেগেটিভ ফর্ম আছে এখানে, আমরা কি করতে পারি, এই বাক্যটাকে দুইভাবে আমরা সম্পন্ন করতে পারি। লক্ষ্য করুন কি বলা হয়েছে, she said to her, সে তাকে বলল ডোন্ট ডু ইট, ইহা করো না। এক প্রকার আমরা এটাকে কি করতে পারি, আদেশে নিয়ে যেতে পারি। যদি আদেশে নিয়ে যাই সেক্ষেত্রে বাক্যটি হবে she, আর said to জন্য কাকে নিয়ে আসবো, ordered, she ordered, তারপর কে আছে, her, she ordered her। তারপর যে কাজটি করবো সেই কাজটি হলো, আমরা জানি যে মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হলে সেক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে কাকে নিয়ে আসতে হয়, টুকে নিয়ে আসতে হয়। অবশ্যই আমরা টু আনবো যেহেতু এটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। কিন্তু ভিউয়ার্স, এখানে কে আছে, ডোন্ট, নেগেটিভ একটা ওয়ার্ড আছে। আর সেই জন্য আমাদের পরবর্তী অংশে কী করতে হবে, নেগেটিভ একটা ফর্ম নিয়ে আসতে হবে। আমরা কি করব, একটা নট নিয়ে আসব। কিন্তু আমরা কি করব, এই নটটি টু এর আগে বসিয়ে ফেলবো, তাহলে আমাদের বাক্যটি অর্থবোধক হবে। তাহলে she ordered her not, তারপর মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে বিধায় কি আনবো, আমরা টু নিয়ে আসবো। she ordered her not to, তারপর ভিউয়ার্স টু কি ডিমান্ড করে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। আর সেই জন্য এবারে মূল ভার্বকে ডো আমরা কি করতে পারি, তাকেই নিয়ে আসতে পারি, টু ডো। আর যেহেতু ইটটি থার্ড পারসন সেজন্য আমরা কি করতে পারি, তার কোনো কাজ নেই, সে বসে যাবে। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল she ordered her not to do it, সে তাকে নিষেধ মানে আদেশ দিল এটা না করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ঠিক এই বাক্যটাকে আমরা আরেকটি স্টাইলে করতে পারি। সেই স্টাইলটি হলো ভিউয়ার্স, যখন দেখব যে আমাদের বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাট এটা কোন সেকশনে আছে, নেগেটিভ সেকশনে আছে, না নিষেধের সেকশনে আছে। সেই জন্য আমরা জানি যে বাক্যটি যখন নিষেধ বোঝাবে সেক্ষেত্রে আমরা কি করব, ফরবিড নিয়ে আসবো। সেক্ষেত্রে ভিউয়ার্স, আমরা কি নিয়ে আসবো, ফরবিড নিয়ে আসবো। এবার লক্ষ্য করুন কি বলা হয়েছে, she said to her, আমরা কি লিখবো, she। তারপর এই said to এর পরিবর্তে কাকে নিয়ে আসবো, অবশ্যই এখন অর্ডার নিয়ে আসবো না, কারণ যেহেতু নিষেধ আছে আমরা কি করব, ফরবিড নিয়ে আসবো। আর ফরবিড যেহেতু প্রেজেন্ট, অবশ্যই আমরা প্রেজেন্ট আনবো না, কারণ এখানে কি আছে, said পাস্টে আছে, সেজন্য আমরা কি করব, ফরবেড নিয়ে আসবো। তাহলে she forbade her। তারপর যে কাজটি করবো সেই কাজটি হলো ভিউয়ার্স, আমরা আগের বাক্যে কি করেছিলাম, যেহেতু নেগেটিভ ছিল আমরা নট নিয়ে এসেছিলাম, যেহেতু অর্ডার আমরা বসেছিলাম, তারপর কি বসেছি, নট বসেছি। কিন্তু ভিউয়ার্স, আমরা এই বাক্যে কি এনেছি, আমরা যেহেতু নেগেটিভ ছিল সেজন্য কি এনেছি, ফরবিড এনেছি, মানে ফরবেড এনেছি। আর ভিউয়ার্স, আমরা জানি ফরবিড নিজে একটা নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ সেন্স প্রকাশ করে। আর সেই জন্য আমাদের এই বাক্যে যখন দেখব যে আমরা ফরবিড আনবো সেক্ষেত্রে আমরা কি করব না, আমাদের নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে আসতে হবে না। আর যখন আমরা অর্ডার দিয়ে করব বা অ্যাডভাইস দিয়ে করবো সেক্ষেত্রে আমরা কি করব, নট নিয়ে আসবো। তার মানে কি দাঁড়াচ্ছে, যখন বাক্যে আমরা ফরবিড বা ফরবেড ইউজ করবো সেক্ষেত্রে আমাদের নট আনার প্রয়োজন নেই, কারণ এটাই নেগেটিভ সেন্স প্রকাশ করছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি লিখতে পারি, she forbade her। তারপর কি হবে, আগের মতো যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে সেজন্য কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কাকে নিয়ে আসবো, টুকে নিয়ে আসবো। আর টু কি ডিমান্ড করে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স, এখানে মূল ভার্বটিকে ডো আমরা লিখতে পারি, টু ডো। তারপর এখানে কে আছে, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার,
তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি কি হয়ে গেল? শি ফরবেড হার টু ডু ইট। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স এখন আমরা দেখব লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অংশটুকু। ভিউয়ার্স লেট এর ব্যবহার, লেট এর পর আজ থাকলে, তার মানে ভিউয়ার্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেট থাকে সেক্ষেত্রে কি হয়? লেটের পর আজ থাকতে পারে, তখন আমরা এটাকে উচ্চারণ করি লেটস অথবা লেটাস। ভিউয়ার্স যখন বাক্যে এই ধরনের লেট তারপর কি আজ থাকবে সেক্ষেত্রে এই লেটাস দ্বারা কি বোঝায়? প্রস্তাব বোঝায়। আর তখন আমাদের স্ট্রাকচারটি কেমন হবে? লক্ষ্য করুন কি বলা হয়েছে ডিরেক্টে, হি সে টু মি, সে আমাকে বললো লেটস গো আউট ফর ওয়াক, চলো আমরা একটু বাইরে হাঁটতে যাই। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাক্যটি কী দ্বারা শুরু হয়েছে? লেট দ্বারা শুরু হয়েছে এবং তারপরে কি আছে? আস রয়েছে। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট আস মানে আজ দ্বারা শুরু হয়েছে বিদায় আমরা এটিকে বুঝতে পারছি প্রস্তাব। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কি আছে? লেট আস, আর সেজন্য এটা প্রস্তাব বোঝাচ্ছে। আর আমরা কি করব? যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে সেজন্য আমরা সেট টুর পরিবর্তে কাকে নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো প্রপোজ টু অথবা সাজেস্টেড। তাহলে আমরা লিখতে পারি হি প্রপোজড টু। যখন আমরা প্রপোজড লিখবো তারপর কি দিব? আমরা টু দিব, প্রপোজ টু মি। আর এখানে ভিউয়ার্স আমরা প্রপোজ টু না আইনে আমরা কি আনতে পারতাম? সাজেস্টেড। তাহলে কি দাঁড়াচ্ছে? হি প্রপোজ টু মি। তারপর যেহেতু এটা লেট আস মানে লেট দ্বারা শুরু হয়েছে সেজন্য আমরা কি করব? কমা আর ইনভার্টেড কমা উঠিতে কাকে নিয়ে আসবো? দ্যাটকে নিয়ে আসবো যুক্ত করার জন্য, প্রপোজ টু মি দ্যাট। ভিউয়ার্স এবার দেখতে পাচ্ছি এখানে কি আছে? আমাদের দ্যাট আছে। আর দ্যাট কি ডিমান্ড করে? পুরো একটা বাক্য, যে বাক্যে কি থাকবে? সাবজেক্ট, ভার্ব এবং বাকি অংশ থাকবে। তাহলে ভিউয়ার্স এবার আমাদের কি করতে হবে? একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখন প্রবলেম হচ্ছে আমাদের অনেকেই আমরা কি করতে পারি না? এই বাক্যের সাবজেক্টটি নির্ণয় করতে পারি না। অনেকেই এখানে আজ দেখার পর উই দিয়ে দেয়। বিষয়টা এমন না, আমাদের একটা স্টাইল আছে বা সূত্র আছে, সেটা হলো আমাদের দেখতে হবে যখন আমরা লেটাস যুক্ত বাক্যের জন্য সাবজেক্ট নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বের অংশে সাবজেক্ট এবং অবজেক্ট কে আছে। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কে আছে? এখানে সাবজেক্ট আছে, স্পিকার আছে কি? হি। আর এটা কোন পার্সন? থার্ড পার্সন। আর এখানে কে আছে? অবজেক্ট মি। এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তার মানে এখানে কে আছে? থার্ড, আর এখানে কে? ফার্স্ট। আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের রিপোর্টিং ভার্বের অংশে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকবে, এখানে ফার্স্ট পার্সন, আবার এখানে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন থার্ড পার্সন, মানে জায়গা বদল হতে পারে, কিন্তু থাকবে কি? থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন। সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমাদের সাবজেক্টটি যখন ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন আবার থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন থাকবে সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশের জন্য সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো উই। আর যখন দুটো অংশে মানে স্পিকার এবং লিসেনার দুটি থাকবে কি? থার্ড পার্সন, সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? দে নিয়ে আসবো। তাহলে এখানে যদি থাকতো হি আর এখানে যদি থাকতো শি বা হার সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসতাম? দে নিয়ে আসতাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দ্যাট, যেহেতু এখানে থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন আছে আমরা কি লিখবো? উই। তারপর কে আছে? উইয়ের পর ভিউয়ার্স। আর এখন আমরা কি আনবো? একটা ভার্ব নিয়ে আসবো। যেহেতু আমাদের বাক্যটি শুরু হচ্ছে লেটাস দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে সেক্ষেত্রে এই বাক্যটির জন্য আলাদা একটা রুল আছে, সেটা হলো আমরা কি করব? এই সাবজেক্টের পর একটি ভার্ব নিয়ে আসবো, মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, আর সেটি হবে শোড। তাহলে আমরা লিখতে পারি উই শোড। তারপর এখানে কে আছে? যেহেতু আমরা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি তারপর কে বসে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে কে আছে? go out, we should go out for a walk, তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের ডিরেক্টলি বলা হয়েছে বুশরা সে টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাকে বলতে দাও তার যা ইচ্ছে। তার মানে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি কি লেট দ্বারা শুরু হয়েছে বাক্যটি, সেই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমরা জানি লেটের পর যখন আস থাকে সেটা কি হয়? প্রস্তাব বোঝায়। আর যখন লেটের পর অবজেক্ট হিসেবে থাকবে মি তারপর হিম সেক্ষেত্রে এটা প্রস্তাব বোঝাবে না, কি বোঝায়? অনুমতি বোঝায়। লেট মি গো, আমাকে যেতে দাও, তার মানে এটা কি? অনুমতি। সেক্ষেত্রে এই বাক্যটি কি বোঝাচ্ছে? অনুমতি বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে না। আর ভিউয়ার্স যখন প্রস্তাব বোঝাবে না সেক্ষেত্রে আমরা কি করব? সেট টুর জন্য আমরা টোল্ড নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারি এখানে বুশরা সেট টুর জন্য কাকে নিয়ে আসবো? টোল্ড নিয়ে আসবো, টোল্ড মি। তারপর এখানে কি আছে? কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা কাকে নিয়ে আসবো?
দ্যাট নিয়ে আসবো, কারণ কি দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়েছে। তাহলে বুশরা told me that। তারপর যে কাজটি করব, আমাদের এবারকে কি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি লেটের পর আস নেই, সুতরাং আমাদের ওই স্ট্রাকচারটি ফলো করতে হবে না। আমরা কি করব, দেখব লেটের পর কে আছে, হিম। ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি, হিম, তার মানে কি এটা হলো অবজেক্টিভ ফর্ম। আমরা কি করব, তার সাবজেক্টিভ ফর্মটাকে নিয়ে আসব সাবজেক্ট হিসেবে বসানোর জন্য। তাহলে ভিউয়ার্স, এখানে কে আছে, হিম, আর হিম এর সাবজেক্টিভ ফর্মটা হলো হি। তাহলে আমরা কি লিখতে পারি, বুশরা টোল্ড মি দ্যাট হি। তারপর যে কাজটি করব সেই কাজটি হলো, আমরা যখন লেটাস যুক্ত বাক্য পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, সাবজেক্টের পর শুড নিয়ে এসেছিলাম। কিন্তু এখন কি করব আমরা, যেহেতু লেটের পর আস নেই, তার মানে কি এটা অনুমতি বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের পর মাইট নিয়ে আসব। আমাদের সূত্র অনুযায়ী কী করবো, আমরা সাবজেক্টের পর কি নিয়ে আসবো, মাইটকে নিয়ে আসবো। তাহলে হি মাইট, তারপর এই মাইট হলো একটা মডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি কি মডাল অক্সিলারি ভার্বের পর কে বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ভিউয়ার্স, এখানে মূল ভার্বকে সে, আমরা লিখতে পারি হি মাইট সে। তারপর কে আছে, হোয়াট এভার। এখানে কে আছে, হি। এখন এটা কি থার্ড পারসন, সেজন্য তার কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, হোয়াট এভার হি। তারপর কে আছে এখানে, লাইকস। তাহলে ভিউয়ার্স, আমাদের এখানে কি আছে, আমরা কি পেয়েছি, যেহেতু এটা থার্ড পারসন সেজন্য কি এটা যেমন আছে তেমনই বসে যাবে। তাহলে হি, আর এখানে কি আছে, লাইকস এটা কি ভার্ব, আর সেই জন্য এটা কিসে আছে, প্রেজেন্টে আছে। আমরা কি করে ফেলবো, এটাকে পাস্ট ফর্মে নিয়ে যাব। তাহলে কি হবে, হি লাইকড। ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল, বুশরা টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজকের মতো আমাদের এই আয়োজনটি এখানেই শেষ করছি। যাবার আগে বলে নিচ্ছি, আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের মাঝখান থেকেই আমরা ভালো করে শিখতে পারবো। I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।